স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। আগামী 3 মাসের মধ্যে বায়োমেট্রিক ডাটাবেইজে নিবন্ধিত হতে হবে কুয়েতের প্রবাসীদের, নইলে কুয়েত সরকারের সব সেবা থেকে হতে হবে বঞ্চিত। সম্প্রতি এমনটি জানিয়েছে দেশটির সরকার। জানানো হয়েছে দেশের 6টি বিভাগীয় ফিঙ্গারপ্রিন্ট সেন্টারে কুয়েত সাহেল অ্যাপসের মাধ্যমে করা যাবে বায়োমেট্রিক নিবন্ধন। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। উন্নত এই দেশটির মোট জনসংখ্যার 70% অভিবাসী। এবার বিশাল এই জনগোষ্ঠীর তথ্য আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। তারই অংশ হিসেবে দেশটিতে বসবাসরত প্রবাসীদের বায়োমেট্রিক ডাটাবেইজে নিবন্ধিত হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। জানানো হয়েছে আগামী 3 মাসের মধ্যে দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট। ডেডলাইন নির্ধারিত হয়েছে 1 জুন। অতি দ্রুত বায়োমেট্রিক করে ফেলুন। অনলাইনের মাধ্যমে বুকিং করে বিভিন্ন তাদের লোকেশন দেওয়া আছে, লোকেশনে গিয়ে আপনাদের বায়োমেট্রিক কমপ্লিট করুন। এতে আপনারা নিরাপদ থাকবেন, কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বায়োমেট্রিক ডাটাবেইজে তথ্য না থাকলে বঞ্চিত হতে হবে সরকারি সব সুযোগ সুবিধা থেকে। আটকে যেতে পারে ড্রাইভিং লাইসেন্স ও আকামা নবায়নও। সতর্ক করা হয়েছে বন্ধ হয়ে যেতে পারে জরুরি স্বাস্থ্যসেবাও। ভোগান্তি এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক ডাটাবেইজে নিবন্ধিত হওয়ার সব কার্যক্রম শেষ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতারা। এই কানুন মোতাবেক যারা ফিঙ্গারপ্রিন্ট করবে না তাদের আকামা লাগবে না। সেই জন্য আমি বলবো আমরা যারা প্রবাসী আছি আমরা যেন এটা দিয়ে গুরুত্ব দিয়ে আমরা এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি সবাই যেন তড়িৎ গতিতে করে নেই। এটার জন্য নির্দিষ্ট 3 মাসের টাইম দেওয়া আছে। এই টাইমের মধ্যে কিন্তু আমাদের সমন্বয় করতে হবে। যদি এটা আমরা না করি তাহলে এটা আমাদের এখানে কুয়েতে বসবাস করা হয়তো সমস্যা হইতে পারে। তো সেই জন্য সকলের দায়িত্ব এটা আমাদের খুব দ্রুততম 3 মাসের মধ্যে করে ফেলা। জানানো হয়েছে কুয়েত সাহেল অ্যাপসের মাধ্যমে গ্রহণ করা হবে আবেদন। দেশটির 6টি বিভাগের ফিঙ্গারপ্রিন্ট সেন্টার ছাড়াও বিভিন্ন কমার্শিয়াল কমপ্লেক্স থেকেও সম্পন্ন করা যাবে বায়োমেট্রিক নিবন্ধন। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বাস প্রায় 3.5 লাখ বাংলাদেশির। ইফাদার খন্দকার, যমুনা নিউজ। যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভারতে উদযাপিত হয়েছে ঐতিহাসিক 7ই মার্চ। রাজধানী দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে আয়োজন ছিল দিনব্যাপী নানা কর্মসূচির। দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু করেন হাই কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। পুষ্পার্ঘ্য অর্পণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভার শুরুতেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। পরে প্রদর্শিত হয় 7ই মার্চ বঙ্গবন্ধু দেয়া ঐতিহাসিক ভাষণের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। এ সময় ভাষণটির তাৎপর্য ও মাহাত্ম্যকে হৃদয়ে ধারণ করে এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানান হাইকমিশনার। দিবসটি উপলক্ষে বিভিন্ন আয়োজন ছিল কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনেও। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনেও ছিল নানা কর্মসূচি। জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হাইকমিশন প্রাঙ্গণে শুরু হয় আনুষ্ঠানিকতা। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সবার শুরুতে অতিথিদের উদ্দেশ্যে প্রদর্শিত হয় ঐতিহাসিক সেই ভাষণ। পরে একে একে পড়ে শোনানো হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন হাইকমিশনার। বঙ্গবন্ধু সুখী সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে সততার সাথে কাজ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ, হাইকমিশনের কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিরা। লন্ডনে অনুষ্ঠিত হল সীতাকুণ্ড সমিতি ইউকের দ্বিবার্ষিক নির্বাচন। সংগঠনের সভাপতি পদে সাইদুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম হোসাইন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 4 জন প্রার্থী। উপস্থিত সবার সম্মতিতে সিলেকশনের মাধ্যমে গ্রহণযোগ্য প্রার্থীদের দেওয়া হয় কমিটির বাকি পদগুলো। এই নির্বাচনেই প্রথমবারের মতো ভোট দিয়েছেন অনেক তরুণ। প্রথমবারের মতো ভোটে অংশগ্রহণ করতে পেরে খুশি তারা। ভোটাররা বলছেন শতভাগ নিরপেক্ষ ও স্বচ্ছ হয়েছে ভোট গ্রহণ। সবশেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় অভিনন্দন ও শুভেচ্ছা। এই সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারের কমিউনিটি ব্যক্তিত্ব মোজাম্মেল হক ভূঁইয়া, চৌধুরী জিন্নাত আলী, মিল্টন রহমান সহ অন্যরা। মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম শফিকের সংবর্ধনায় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হল আলোচনা সভা। আজমানের স্থানীয় একটি রেস্তোরাঁয় মেঘনা প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে
করা হয় এই আয়োজন। শুরুতেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় প্রধান অতিথি মোহাম্মদ শফিকুল আলম শফিককে। এ সময় তিনি বলেন, হোমনা মেঘনার প্রবাসীদের জন্য শিগগিরই একটি প্রবাসী ব্যাংক স্থাপনের ব্যবস্থা করবেন তিনি। তৈরি করবেন পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী হোমনা মেঘনা প্রবাসীদের ডাটাবেজ। প্রবাসীদের নানা কল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে সেই ডাটা। এ সময় প্রবাসীদের কল্যাণে নিরলস কাজ করে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। সংগঠনের সভাপতি মোহাম্মদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সভাপতি নাজিরুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, মোহাম্মদ শাফায়েতুল্লাহ সহ অন্যান্যরা। বাংলাদেশে গিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে সম্মুখীন হয়, তিনি বলেছেন সেগুলো প্রায়োরিটি ভাবে উনি দেখবেন। কোনো রকম কোনো মহাজনদের বা কোনো দাদনদের কাছ থেকে যেন কোনো সুদ গ্রহণ না করে, ঋণ গ্রহণ না করে কোনো রকমভাবে যেন তারা হ্যাসেল ফ্রি হয়ে আসতে পারেন, সেটা আমি চেষ্টা করব। জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে যুক্তরাজ্যের ওল্ডহ্যামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাদেক আহমেদ। সভায় উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান, অলিউদ্দিন শামীম, জামাল উদ্দিন, মমতাজ আলী আজাদ ও সেতু চৌধুরী সহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনকে এগিয়ে নিতে যুক্তরাজ্যের সকল সিলেটবাসীকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে আজকের আমাদের আলোচনা সভার সম্মানিত সভাপতি জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের আরও বৃহত্তরভাবে বড় করা লাগিয়া আমরা ইংল্যান্ডর সব শহরও যাইমু। আগামীতে তাদের সহযোগিতায় জালালাবাদ অ্যাসোসিয়েশন পুরো নর্থ ইংল্যান্ডে বিস্তৃত হবে এবং বৃহত্তর সিলেটের মানুষের আর্থমানবতা সেবায় কাজ করবে। আবারও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন ছুড়েছেন, ভিন দেশের নাগরিককে হত্যা করলে কেন গ্রেফতারি পরোয়ানা জারি হয় না, বিএসএফ এর বিরুদ্ধে নেওয়া হয় না কোনো ব্যবস্থা। বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবসের পদযাত্রা কর্মসূচিতে এসব কথা বলেন তৃণমূল নেত্রী। জানান, বুধবার বিএসএফ এর বিরুদ্ধে ইসকনের একজন বাংলাদেশি পুরোহিতকে হত্যার অভিযোগ ওঠে। বাংলাদেশ সে বিষয়ে অভিযোগ জানায় পশ্চিমবঙ্গ পুলিশের কাছে। বলেন, এমন ঘটনা দেশটির ভাবমূর্তির জন্য অত্যন্ত নেতিবাচক। বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর প্রথমবার জম্মু কাশ্মীর সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার অঞ্চলটির প্রধান শহর শ্রীনগর সফরে যান তিনি। ভারতের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার কয়েক সপ্তাহ আগে তাঁর এই সফর। এ সময় ৬,৪০০ কোটি রুপির বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মোদী। শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে দেন ভাষণ। এ সময় কংগ্রেসের কঠোর সমালোচনা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, অনুচ্ছেদ ৩৭০ নিয়ে কাশ্মীরের জনগণ সহ গোটা ভারতবাসীকেই ভুল বুঝিয়েছে বিরোধীরা। ২০১৯ সালে কাশ্মীরের আধা স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা প্রত্যাহার করা হয়, জানিয়ে রাজ্যটিতে ছড়ায় ব্যাপক উত্তেজনা। প্রতিবেশী ভারত সহ বেশিরভাগ দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়ে চালু আছে স্বয়ংক্রিয় পদ্ধতি। দেশে এই পদ্ধতির প্রচলনকে স্বাগত জানালেও বিশেষজ্ঞরা বলছেন, বিপিসির মুনাফা এবং সরকারের ট্যাক্স আরোপের পর কাঙ্ক্ষিত সুবিধা পাবেন না ভোক্তারা। কোভিড মহামারীর পর হুট করে বিশ্ববাজারে বেড়ে যায় জ্বালানি তেলের দাম। তাল মিলিয়ে ২০২২ সালে ৪২% দর বৃদ্ধি করে সরকার। পরে বিশ্ববাজারে কমলেও সেটির সাথে খুব একটা সমন্বয় করেনি বাংলাদেশ। সে অর্থ বছরে ৪,৫০০ কোটি টাকা লাভ করে বিপিসি। এবার আন্তর্জাতিক দামের সাথে তাল মিলিয়ে প্রায় ৪% কমছে ডিজেলের দর। অন্যান্য ক্ষেত্রে কমছে ১০ থেকে ১১%। আমি খুশি হতাম ১০০ টাকার নিচে ডিজেলের দাম হতো। দেখা গেছে ওর মধ্যে একটা বিপিসির একটা মুনাফার মতো রাখা হয়েছে। হ্যাঁ, তারপরে সরকারেরও ট্যাক্স আছে। ভোক্তা আন্তর্জাতিক বাজারে যে দাম, সেটার সম্পূর্ণ সুবিধা ভোগ করতে পারবে না। ভারতের ক্ষেত্রে বিষয়টি দৈনিক ভিত্তিতে করা হয় এ কারণে যে তাদের বাস্তবায়নের কাঠামোটি যথেষ্ট মাত্রায় শক্তিশালী এবং সে কারণে তারা সেটি করে নিতে পারেন। কিন্তু বাংলাদেশের জন্য আমরা এখনো পরিষ্কার নয় যে বাস ভাড়া বা অন্যান্য ভাড়া নির্ধারিত হবে, সেটি এখনো পরিষ্কার নয়। প্রতিবেশী ভারত সহ বেশিরভাগ দেশে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম নির্ধারিত হয়, অর্থাৎ প্রতিদিনই বিশ্ব বাজারের দর অনুসরণ করা হয়। বাংলাদেশেও সে পদ্ধতি চালু হচ্ছে, তবে প্রাথমিকভাবে প্রতি মাসে মূল্য সমন্বয় করা হবে। মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় কেন বিপিসি বা তার জন্য ২ থেকে ৩% মূল এখানে তাদের লাভ রাখতে হবে, এটি আমাদের কাছে পরিষ্কার নয়। কোন উৎসগুলো ব্যবহার করা হবে সেটি যেন কনসিস্টেন্ট হয় এবং সেই উৎসজনিত তথ্যপত্রগুলো যেন নিয়মিত রিপোর্ট করা হয়। প্রযুক্তিগত দিক থেকে এর কোনো প্রবলেম নাই, কারণ আমাদের সবার হাতেই মোবাইল ফোন।
তাই যেহেতু এটা প্রথমবার করছে, আমাদের ওই অভিজ্ঞতা নাই, তো 1 মাসটা আমি সাপোর্ট করি। নতুন পদ্ধতিকে স্বাগত জানালেও বিশেষজ্ঞরা বলছেন ভর্তুকির খড়গ মাথায় চাপলেও লাভের সুবিধা পান না ভোক্তারা। ভবিষ্যতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় নেয়ার পরামর্শ তাদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।